বেশ অনেকদিন ধরে এইচপির কোনো বাজেট ল্যাপটপ নিয়ে কথাবার্তা হচ্ছিল না। আসলে মাঝখানে এত পরিমাণে নতুন মডেল অ্যাড হয়েছে যে সবগুলো সম্পর্কে আপনাদের জানানোর প্রয়োজন ছিল। বাট আজকের ভিডিওতে আমরা এইচপির একটা ওয়ান অফ দ্য মোস্ট বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 35,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে। আর মডেলটা হচ্ছে এইচপি এলিটবুকের 845Z8। জি হ্যাঁ, এটা একটা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ, রাইজেন 5 এর 5000 সিরিজ প্রসেসর। আর 35,000 টাকায় বলাই চলে যে এটা আসলে এইচপি এলিটবুকের 840Z8, যেটা ইন্টেলের মধ্যে সব থেকে পপুলার মডেল, ওইটাকে ইজিলি বিট করছে। যেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করবো যে কেন ইন্টেল i5 11 জেনের পরিবর্তে আপনি রাইজেন 5 এর 5000টা চুজ করবেন, আর 35,000 টাকা এটা কেন ওয়ান অফ দ্য বেস্ট আমি বললাম। সবকিছু আজকে ভিডিওতে কভার করব, পাশাপাশি এই ল্যাপটপের ওভারঅল লুকস, কন্ডিশন এবং স্পেক দুইটাই আপনাকে জানাবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। কোনো কম্পারিজনে যাওয়ার আগে ফার্স্টে আমরা এই ল্যাপটপটির স্পেসিফিকেশন একটু নজর দিব। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি AMD Ryzen 5 Pro 5650U প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এবং এটার বেস ফ্রিকোয়েন্সি 2.30 GHz, বুস্ট আপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.20, এবং এটা লেভেল 3 ক্যাশ হচ্ছে 16 MB, এবং এটা ডিফল্ট টিডিপি হচ্ছে 25 ওয়াট, যেটা খুবই ডিসেন্ট। আর যদি কম্পারিজন বলি, ইন্টেলের মধ্যে যদি i5 11 জেন আমরা ধরে নেই, i5 11 এ 1135G7 আর 1145G7 এই দুইটা প্রসেসর মডেল এক্সিস্ট করে। দুইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর, আর এটাতে আমরা পাচ্ছি 6 কোর এবং 12 থ্রেড। মানে মাল্টিকোর পারফরমেন্স বা হেভি টাস্কিং এর ক্ষেত্রে রাইজেন ইজিলি ইন্টেলকে বিট করছে। পাশাপাশি আরেকটা বিষয় না হাইলাইট করলে নয়, সেটা হচ্ছে AMD Radeon গ্রাফিক্স। ইন্টেলের i360 গ্রাফিক্সের থেকে AMD Radeon গ্রাফিক্স কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। মানে ইন টার্মস অফ ছোটখাটো গেমও আপনি কিন্তু অনায়াসে এই গ্রাফিক্সের উপর রান করতে পারবেন এবং ইজিলি হ্যান্ডেল করতে পারবে, যেটা i360 তে আপনি যদি ইউজ করতে যান বা হচ্ছে i360 তে আপনি গেম রান করতে যান, সেই ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। আসলে ইন্টেলের প্রসেসর বা ইন্টেলের গ্রাফিক্স গুলো ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি পারপাস, এডিটিং এর ক্ষেত্রে বা হচ্ছে সিমুলেশনের ক্ষেত্রে বেশি কাজে লাগে। আর রাইজেন প্রসেসর গুলো হচ্ছে মাল্টিকোর পারফরমেন্সের ক্ষেত্রে সব থেকে ভালো ওয়ার্ক করে। যখন আপনি একসাথে একাধিক কাজ করছেন, আপনার প্রসেসরের ফুল পটেনশিয়ালটা আপনি ব্যবহার করতে চান, দেন আপনার রাইজেনটা ডেফিনেটলি আউটকাম দিবে। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8GB র্যাম, DDR4 এর 3200 মেগাহার্টজ র্যাম দেখতে পাবো। এটার ম্যাক্সিমাম সাপোর্ট হচ্ছে 3200, বাট এটা আমরা বেশ কয়েকটা ভেরিয়েন্টে পেয়েছি। বাট আপনি অবশ্যই মেকশিওর করবেন যারা আগে আসবেন তারা 3200 মেগাহার্টজের 8GB র্যাম দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন 16GB নয়, কেন 8GB? যেহেতু রাইজেনের একটা ল্যাপটপ, আর রাইজেনের ল্যাপটপগুলো আমরা জানি যে ডুয়েল চ্যানেল মেমোরিতে সব থেকে ভালো কাজ করে। আমিও সাজেস্ট করি যদি পসিবল হয় ডুয়েল চ্যানেল নেওয়া বা হচ্ছে 16GB করে নেওয়া, যদি আপনি বাজেট অ্যাফোর্ড করতে পারেন বর্তমান অবস্থায়। কারণ এখনকার সময় র্যাম এসএসডির প্রাইস বাড়ার কারণে এই জিনিসটা মানে হয়ে উঠতেছে না, ব্যাপারটা এভাবে বললে চলে। 8GB দিয়ে এখন বর্তমানে সব থেকে বেস্ট প্রাইস আমরা অফার করতে পারছি। 16GB হলে প্রাইসটা অনেকাংশে বেড়ে যায়। তো কেউ যদি একান্তই প্রয়োজন না হয়, 8GB দিয়ে এখনকার দিনে স্টে করা বেটার। যখন প্রাইসটা স্বাভাবিক হবে তখন আপনি ইজিলি 16 করে নিতে পারবেন। আদারওয়াইজ আমার মনে হয় না প্র্যাকটিক্যালি যে এখনকার সময় একমাত্র যদি আপনার কাজে না লাগে, আপনার শুধু এত টাকা খরচ করে 16GB নেওয়ার কোনো প্রয়োজন আছে। স্টোরেজ সেকশনে আমরা 256GB M.2 NVMe সাপোর্ট দেখতে পাবো। সেম কথা এটার ক্ষেত্রেও বলতে হয়, যদি আপনার 512 1TB প্রয়োজন হয়, একটু প্রাইসটা স্বাভাবিক হলে দেন আপনি আপগ্রেড করে নিতে পারেন। আপাতত যদি প্রয়োজন না হয় 256GB দিয়ে আপনি অনায়াসে স্টে করতে পারেন, আর উইন্ডোজ 10 11 একদম স্মুথলি চলে যাবে। বা হচ্ছে যে 256GB আপনি চাইলে কিন্তু আলাদাভাবে পোর্টেবল হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন, এক্সট্রা পেন ড্রাইভ, এক্সট্রা স্টোরেজ এক্সপেনশন সবই কিন্তু ল্যাপটপে ব্যবহার করতে পারবেন, কারণ একাধিক টাইপ সি পোর্ট আছে, হাই স্পিড USB আছে। তো আপনি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। ওয়াইফাই সেকশনে এই ল্যাপটপে আমরা ওয়াইফাই 6E সাপোর্ট, এর পাশাপাশি ব্লুটুথ 4.8 সাপোর্টও কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আপনার ওয়্যারলেস কানেক্টিভিটিকে আরো বেশি সিমলেস করবে। সচরাচর বাজেট ল্যাপটপগুলোতে আমরা দেখি যে ডিসপ্লের দিকে বেশি একটা নজর দেওয়া হয় না, বা ডিসপ্লেটা বেশি একটা কালার একুরেট হয় না, ওয়াশড আউট থাকে, বা হচ্ছে ভিজুয়ালি বেশি একটা ভালো লাগে না। বাট সেই ক্ষেত্রে এইচপি এলিটবুকের মডেলগুলো মানে বরাবরই খুব ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করে। বাজেট ল্যাপটপের কথাই বলছি আমি, অবশ্য ব্র্যান্ড নিউ চিন্তা করলে এগুলো কোনো দিক দিয়ে বাজেট ল্যাপটপ না, অনেক এক্সপেন্সিভ ক্যাটাগরি ল্যাপটপ, যার কারণে ডিসপ্লেটাও আমরা কিন্তু এক্সপেন্সিভ ক্যাটাগরি পাচ্ছি। যেমন এটাতে ইউজ করা হয়েছে 14 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটার এক্সাক্ট রেজুলেশন হচ্ছে 1920x1080, এবং এইটা একটা 45% কালার অ্যাকুরেসির ডিসপ্লে। 45% কিন্তু যথেষ্ট ডিসেন্ট একটা কালার স্পেক। আমরা যদি চিন্তা করি নর্মাল ডিসপ্লের সাথে, সেখানে 45% যথেষ্ট ডিসেন্ট আউটকাম দিবে আপনাকে। তারপরেও একদম প্রফেশনালি কাজের জন্য অ্যাটলিস্ট 75 বা 85% NTSC রিকমেন্ডেড থাকে। বাট তারপরে বাজেট ল্যাপটপগুলোতে বা এগুলোতে আসলে কোনোভাবে ওই লেভেলের প্রফেশনাল ল্যাপটপ না, যার কারণে 45% ইজ মোর দেন এনাফ ফর অফিস ওয়ার্ক, কর্পোরেট ওয়ার্ক, ওয়েবসাইট বেস, বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কনজামশনের ক্ষেত্রে এনাফ আই থিঙ্ক। আর কারো যদি একদম হাই এন্ড প্রোডাক্টিভিটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনাকে বাজেট বাড়িয়ে অনেক এক্সপেন্সিভ ল্যাপটপের দিকে যেতে হবে। বাট তারপরেও এই ল্যাপটপটা আপনাকে খুবই ডিসেন্ট স্পেক অফার করছে, যেটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 800:1, আর এটার ওভারঅল পিক ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, যেটা 300 নিটস পর্যন্ত ওভারক্লক হয়, এবং এটা একটা আইপিএস প্যানেল আর অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে। তো আপনি রিফ্লেকশন পাবেন না বললেই চলে, মানে আপনার ব্যাক সাইডে যদি লাইট থাকে তো ডিসপ্লেতে বেশি একটা রিফ্লেকশন হবে না, গ্লসি প্যানেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি। তো ওভারঅল বলতে গেলে ন্যানো ভেজেল, দেখতে খুবই সুন্দর, আই প্লিজিং, এক কথায় ডিসপ্লেটা অসাধারণ। মানে বাজেট ল্যাপটপ চিন্তা করলে আমরা 30 to 35 রেঞ্জের মধ্যে এই ধরনের ডিসপ্লে খুব কমই আমরা দেখি অন্যান্য ল্যাপটপগুলোর ক্ষেত্রে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো, যেটা টিপিক্যালি মোটামুটি সকল ল্যাপটপে সেম কোয়ালিটি, বেশি একটা আপ টু দা মার্ক না, মানে কি বলা যায় যে একদম বেস্ট কোয়ালিটি যে সেটা বলতে পারছি না, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ওয়েবক্যাম থাকে। দুইটা নয়েজ ক্যান্সেলেশন আরই মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটা যথেষ্ট ডিসেন্ট, মানে আপনি আপনার যে মিটিং গুলো আছে, অনলাইন মিটিং গুলো ইজিলি সেরে ফেলতে পারবেন, আপনার এক্সটার্নাল মাইক ব্যবহার না করলেও হবে বা এক্সটার্নাল ওয়েবক্যামও ইউজ না করলেও হবে, আপনি এটার ওয়েবক্যাম এবং মাইক দিয়ে যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। পেরিফেরালস এর ক্ষেত্রে এই ল্যাপটপে আমরা এইচপির প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যেটা বেসিক্যালি সিজার কিক্যাপস, আর এটা যথেষ্ট ভালো। এটা নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি যে সিজার কিক্যাপস অনেক ডিসেন্ট। এখনকার দিনে দেখা গেছে ম্যাকবুক আগে কিন্তু বাটারফ্লাই কিবোর্ডে ছিল, তো বাটারফ্লাই কিবোর্ড তাদের অনেক সিগনেচার একটা কিবোর্ড ছিল, কিন্তু বাটারফ্লাই কিবোর্ডে কিন্তু বেশ পরিমাণে ফ্ল বের হয়েছে, একটা দুটা কি কাজ করে না, নষ্ট হয়ে যায়, বা খুব তাড়াতাড়ি হচ্ছে দেখা গেছে কিটা নষ্ট হয়ে যাচ্ছে, টাইপিং রেসপন্স খুব ভালো না, জোরে প্রেস করতে হচ্ছে, যার কারণে এখনো কিন্তু ম্যাকবুক আবার সিজার কিক্যাপসে সুইচ করেছে। তো বোঝা যায় যে সিজার কিক্যাপস কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও খুব ডিসেন্ট। মেকানিক্যালের ক্ষেত্রে বিষয়টা তো আলাদা, সেগুলো এক্সপেন্সিভ ছাড়া বেসিক ওরিয়েন্টেড ল্যাপটপে মেকানিক্যাল পসিবল না, বাট এই ধরনের ল্যাপটপ যেগুলো, এগুলো সিজার কিক্যাপসই হচ্ছে যথেষ্ট প্রিমিয়াম অপশন, যেটা আপনি এই ল্যাপটপে পাচ্ছেন। এবং ব্যাকলিট প্লাস চিকলিট কিবোর্ড, আর টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট ছিল। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো উইথ 2 ফাংশনাল বাটনস। আসলে এই দুইটা না থাকলেও হতো, একটা সিমলেস লুক আসতো, বাট তারপরেও কোম্পানি দিয়েছে, এখানে আর আলাদাভাবে কি বলার আছে। ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা বেসিক্যালি অপশনাল, কারণ এটা আমরা মোস্ট মডেলে পেয়েছি, কিছু কিছু মডেলে পাইনি, আর এটা হচ্ছে বাইরে থেকে ওইভাবে সিস্টেম করা থাকে। তো আপনারা যারা আগে আসবেন তারা দেখে নিতে পারবেন যে সবকিছু ওকে আছে কিনা বা আনলক করা আছে কিনা, বাট যারা পরে আসবেন তারা হয়তো দেখে নিতে পারবেন না, এই জন্য রিকমেন্ডেড থাকবে স্টক থাকতে থাকতে আপনারা আগে এসে আপনার পছন্দের মডেলটি বেছে নেবেন। সাউন্ড সিস্টেম হিসেবে এই ল্যাপটপে আমরা ব্যাং এন্ড অলফসনের 2 ওয়াট করে 4 ওয়াটের স্টেরিও স্পিকার দেখতে পাবো, যেটা ফ্রন্ট ফেসিং, যার কারণে লাউডনেস যথেষ্ট ভালো। ইউজুয়ালি বটম ফায়ারিং এর থেকে ফ্রন্ট ফেসিং স্পিকার গুলো লাউডনেস আমরা চমৎকার দেখতে পাই, তো স্পিকার নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না। ওভারঅল সাউন্ড কোয়ালিটি খুবই ডিসেন্ট। সবকিছু মিলিয়ে এই ল্যাপটপটাকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 53 ওয়াট আওয়ারের 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা নর্মাল এই রেঞ্জের ল্যাপটপগুলো, যেমন আমরা যদি বলি লিনোভোর মধ্যে সেম বাজেটে আমরা দেখি X13 বা হচ্ছে কি বলা যায় X390 বা T490S, বা হচ্ছে ডেলের মধ্যে আমরা দেখি 5410 5420, ওগুলোতে ম্যাক্সিমাম 41-42 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়, সেখানে এটাতে কিন্তু আমরা 53 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা ডিসেন্ট একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে আপনাকে। বেসিক ইউজেস এর ক্ষেত্রে আপনি 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভারী কাজের ক্ষেত্রে কাজের উপরে ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ হবে, কারণ যেহেতু প্রসেসরটা আনলক, মানে যথেষ্ট ভালো পাওয়ার কনজিউম করবে, পাশাপাশি গ্রাফিক্সটাও যথেষ্ট পাওয়ার হাংরি। তো আপনি যখন ইন্টেন্স কাজ করবেন তখন কিন্তু ল্যাপটপটা খুব দ্রুত পাওয়ার ড্র করবে, দেখা গেছে 2 ঘন্টার ক্ষেত্রেও কম আসতে পারে যদি আপনি ভিডিও রেন্ডারিং করেন বা হচ্ছে 3Dর কাজ করেন বা হচ্ছে দেখা গেছে হাই লেভেল সিমুলেশনের কাজ করেন। কিন্তু বেসিক ইউজেসের ক্ষেত্রে আপনি ডেফিনেটলি খুব ভালো বা খুব ডিসেন্ট লেভেলে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওইটা আলাদা বিষয় যে এই রেঞ্জের ল্যাপটপগুলো নিয়ে কেই বা এত ভারী কাজ করবে বা কেই বা গেম খেলবে, বাট আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে অনেক ইউজার আছেন যারা বেসিক ল্যাপটপ বা হচ্ছে কর্পোরেট ফোকাস ল্যাপটপগুলোতে গেমিং ট্রাই করছেন বা ভারী কাজ ট্রাই করছেন। এই জিনিসটা আমাদের দেশে অনেক বেশি হয়, যার কারণে আর কি এই বিষয়টা বলা, কারণ অনেকেই কনফিউজ হন যে আমি কেন বলি যে 3 ঘন্টা প্লাস থাকবে আবার ভারী কাজের ক্ষেত্রে কম বেশি হয়, কারণ ল্যাপটপ আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে আপনার ব্যাটারি ব্যাকআপ কনজিউম হবে। এটা কিছুটা ফোনের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখি, আপনি যদি রাফ ইউজ করেন ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে, যদি লাইট ইউজ করেন বা হচ্ছে ইউজই না করেন এইভাবে রাখেন লং টাইম ব্যাটারি চলে যাবে। তো সেম জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। আর বিল কোয়ালিটির ক্ষেত্রে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চ্যাসিস, মিলিটারি গ্রেড সার্টিফাইড আছে, তো এটা রাফ কন্ডিশনে, ডাস্টি এনভায়রনমেন্টে বা হচ্ছে ওভারহিটের ক্ষেত্রেও মানে আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিয়ে দিবে। অনেকেই ভয়ে থাকেন কারণ হচ্ছে যে ল্যাপটপ অনেক বেশি গরম হয়। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে
প্লাস্টিক বডি ল্যাপটপ আর মেটাল বডি ল্যাপটপ দুইটা যদি সেম টেম্পারেচারও আসে, যেমন ধরেন কথার কথা আপনি ভারী কাজ করছেন 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস দুইটা ল্যাপটপেই, আপনি মেটাল বডির যে ল্যাপটপটা বা অ্যালুমিনিয়াম চেসিস ল্যাপটপটা সেটাতে আপনি ফিলটা বেশি পাবেন, কারণ মেটাল হচ্ছে হিটটাকে বেশি অ্যাবজর্ব করে, যার কারণে হিটটা পুরো বডিতে ডিসিপেট হয়, তখন মনে হয় যে অনেক বেশি গরম হয়ে গেছে। প্লাস্টিকের ক্ষেত্রে বা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি উল্টা, কারণ প্লাস্টিক বা ফাইবারে কিন্তু হিটটা অ্যাবজর্ব করে না, যার কারণে আপনার ভিতরে অনেক গরম হলেও আপনি দেখবেন যে যথেষ্ট ঠান্ডা আছে বা হচ্ছে হাত দিয়ে ফিল হচ্ছে না, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই গরম হচ্ছে। আর মেটালের ক্ষেত্রে এটা আপনি বেশি ফিল পাবেন, কারণ যেহেতু মেটাল হিট অ্যাবজর্ব করে বা চারপাশে ছড়িয়ে দেয় হিটটাকে, এই কারণে। বাট এটাতে আসলে ভয়ের কোনো কারণ নাই, যেহেতু এগুলো মিলিটারি গেট সার্টিফাইড, ওইভাবে প্রোটেক্টেড আছে। আর ডাস্ট প্রুফ, পাশাপাশি হচ্ছে এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলা হয় সবকিছুতে এগুলো টেস্টেড করা থাকে, যার কারণে আপনি নির্দ্বিধায় এই ল্যাপটপগুলো আসলে, এই জন্যই আমরা বলি যে এত টাকা খরচ করে আপনি বিজনেস সিরিজ ল্যাপটপ কেনই বা পারচেস করবেন, যদি আপনি কোনো ভালো লেভেলের প্রাইভেসি সিকিউরিটি না পান, এনভায়রনমেন্টাল সিকিউরিটি না পান, বা হচ্ছে কোনো ড্যামেজ প্রোটেকশনের ক্ষেত্রে আপনি কোনো ভালো সাপোর্ট না পান। তো এই বিজনেস সিরিজ ল্যাপটপগুলো কিন্তু নর্মাল যে কনজিউমার গ্রেড ল্যাপটপ সেগুলোর থেকে অনেকটা হাই এন্ড বিল্ড কোয়ালিটি দিয়ে বানানো, এবং এটার যে ইন্টারনাল চেম্বারগুলো এগুলো আসলে মানে অন্যান্য কনজিউমার ল্যাপটপের থেকে অনেকটা আলাদা। যেমন অনেকেই আসলে দেখা গেছে 50 ডিগ্রি 55 60 ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে ভয় পান যে ল্যাপটপ হিট হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে বা হচ্ছে নষ্ট হয়ে যাবে কিনা, একটা নর্মাল কনজিউমারের মনে এই সাধারণ প্রশ্ন আসবে, স্বাভাবিক। কিন্তু যারা আসলে গেমিং ল্যাপটপ ব্যবহার করেন বা হচ্ছে প্রোডাক্টিভিটি ল্যাপটপ ব্যবহার করেন, তারা জানেন যে তাদের ল্যাপটপ কন্টিনিউয়াসলি 60 70 80 ডিগ্রি সেলসিয়াসে রান করতে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু লং টার্মের ক্ষেত্রে কিছু হয় না, কারণ সেই ল্যাপটপগুলো ওইভাবে মেক করা হয়। আর বিজনেস সিরিজ ল্যাপটপগুলোর ক্ষেত্রে কিন্তু কেসটা সেম, যার কারণে এগুলো লাইফ স্প্যান অনেক বেশি থাকে। আপনি মানে অনেক রাফ কন্ডিশনে ব্যবহার করার ক্ষেত্রেও বা হচ্ছে একটু রাফ ইউজ করার ক্ষেত্রেও লং টাইম সাপোর্ট পেয়ে যাবেন। ফাইনালি যদি কথা বলি এই প্রোডাক্টটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন মাত্র 35,990 টাকায়। আর 256 জিবি ভেরিয়েন্টটা কেউ যদি আপগ্রেড করে নিতে চান সেটা অবশ্যই পসিবল। আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে বা কারেন্ট মার্কেট প্রাইস যেটা আছে যে র্যাম এবং স্টোরেজের, সেটার অনুযায়ী বিবেচনা করেই প্রাইসটা হবে। মানে অবশ্যই আপনারা মানে এখন যদি র্যাম এসএসডি আপগ্রেড করতে যান অবশ্যই বেশি প্রাইস দিয়ে আপগ্রেড করতে হবে, যেটা আমি রিকমেন্ড করছি না বর্তমানে, যদি একান্ত আপনার প্রয়োজন না হয়। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তো আসলে টাকার দিকে তাকিয়ে লাভ নেই, কাজের দিকে আগে তাকাতে হবে। তো অবশ্যই এই মডেলটা যদি আপনারা আরো বিস্তারিত দেখে 2-4টা বেছে তারপরে পারচেস করতে চান, আমাদের স্টক অ্যাভেলেবেল, অবশ্যই আমাদের সব ভিজিট করবেন। বা যদি ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান সেটাও পসিবল, আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপে সকলভাবে দেখে কনফার্ম হয়ে দেন আপনি অর্ডার করতে পারবেন। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করে এটার পাশাপাশি আরো যত প্রোডাক্ট আছে সবগুলো দেখতে পারছেন। তো অবশ্যই বলবো বিস্তারিত জানার জন্য বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া নেওয়ার জন্য বা আমাদের সম্পর্কে ভালো আইডিয়া নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট মাস্ট আপনারা ভিজিট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে দিবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, বা নেক্সট কোন মডেল নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।